গোঙাতে গোঙাতে কোনো মতে চোখ খুলে মুখের উপর ঝুঁকে পড়া আসিফের নিষ্ঠুর মুখটা দেখতে পেল রাজস্বী। আর তার দুই কাঁধের উপর দিয়ে তাকেই দেখছে দুটো ফ্যাকাশে রক্তশূন্য মুখ। দীর্ঘদিন পর ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা হবে। এই আনন্দের তুলনা ঠিক সেই মুহূর্তে মনে পড়ছিল না রাজস্বীর। রাজধানী এক্সপ্রেসের এসি 3 টায়ারের লোয়ার বার্থের জানলার পাশে বসে বারবার ঘড়ি দেখছিল সে। আর 2-2.5 ঘন্টার মধ্যে নিউ দিল্লি পৌঁছবে ট্রেন। জানলার কাচের ভেতর দিয়ে দুরন্ত গতিতে সরে সরে যাওয়া গাছপালা, মাঠ, বাড়িঘর দেখতে দেখতে অনেক পুরনো কথা মনে পড়ছিল রাজস্বীর। আসিফের সঙ্গে ওর বন্ধুত্ব স্কুল লাইফ থেকে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত ওরা একই স্কুলে পড়েছে। তারপর কলেজ আলাদা হয়ে গেলে আস্তে আস্তে দূরত্ব বেড়ে যায়। তার আগ পর্যন্ত অটুট বন্ধুত্ব ছিল দুজনের। একসঙ্গে খাওয়া, ঘুম, পড়াশোনা, ঘোরাফেরা, এক কথায় হরিহর আত্মা ছিল দুজনে। তারপর কলেজে পড়তে আসিফ চলে যায় ঢাকায়, আর রাজস্বী রয়ে গেল কলকাতায়। কিছুদিন চিঠি চালাচালি চলেছিল বটে। তারপর আস্তে আস্তে কালের নিয়মে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আবার এতদিন পরে দুই বন্ধুর দেখা ফেসবুকের মাধ্যমে। আসিফকে ফেসবুকের পাতায় রাজস্বী খুঁজে পেয়েছিল, তাও অন্তত বছরখানেক আগে। ওর প্রোফাইল দেখেই বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় ও খুব নিয়মিত না। গোটা 3 ছবি সব মিলিয়ে। একটা ওর একার, একটা ওর সঙ্গে একজন লাবণ্যময়ী কৃষ্ণকলির, আর একটা মাস কয়েকের বাচ্চার। এছাড়া আর তেমন কোনো পোস্ট নেই আসিফের। বন্ধুর লিস্টেও জনা 5 লোক। প্রোফাইলে ওর সম্পর্কে বিশেষ কোনো তথ্য দেওয়া নেই। এই যেমন কোথায় থাকে, কি করে, বিবাহিত কিনা ইত্যাদি। অবশ্য রাজস্বী মোটামুটি বুঝে নিয়েছিল যে ছবির ওই তন্নি ওর স্ত্রী, আর বাচ্চাটি ওর সন্তান। যদিও ছেলে বা মেয়ে বুঝে উঠতে পারেনি সে। আসিফের প্রোফাইলে শেষ পোস্ট মানে ওই শিশুটির ছবি দেওয়া হয়েছে যে তারিখে, তাও তখন থেকে 3 মাস আগে। কাজেই চোখ বন্ধ করে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেও রাজস্বীর সন্দেহ ছিল আদৌ তা আসিফের চোখে পড়বে কিনা। তাকে অবাক করে দিয়ে 10 দশকের মধ্যেই নিজের বন্ধুর তালিকায় স্থান দিয়েছিল আসিফ। তারপরেই আসিফের সঙ্গে বার্তা বিনিময় শুরু হয় রাজস্বীর। একে একে সে জানতে পারে আসিফ থাকে দিল্লির এক শহরতলিতে, বিয়ে করেছে, একটি ছেলে আছে, একটা বেসরকারি সংস্থায় বেশ ভালো মাইনের চাকরি। রাজস্বী এখনো বিয়ে করেনি জেনে বিস্ময় প্রকাশ করেছিল সে। এভাবেই ধীরে ধীরে থমকে যাওয়া পুরনো বন্ধুত্ব গতি ফিরে পাচ্ছিল। দুই বন্ধুর মধ্যে ফোন নম্বর বিনিময়ের পর একদিন আসিফই ফোন করেছিল রাজস্বীকে। প্রাথমিক কুশল বিনিময় হয়ে গেলে আসিফ রাজস্বীকে তার বাড়িতে আসতে আমন্ত্রণ জানায়। রাজস্বীর অফিসে তখন কাজের সাংঘাতিক চাপ, মাথা তোলারও সময় নেই। সে আসিফকে কথা দিয়েছিল এদিকটা একটু সামলে সে প্ল্যান করবে দিল্লি যাওয়ার। এরপরে আরো 2-1 বার আসিফের সঙ্গে কথা হয় রাজস্বীর, কিন্তু কাজের চাপ ক্রমশ বেড়ে যাওয়াতে এত ব্যস্ত হয়ে পড়েছিল যে গত 3 মাস সব রকম সামাজিকতা থেকে দূরে চলে গিয়েছিল রাজস্বী।
এমনকি সোশ্যাল মিডিয়াতেও একেবারেই অনলাইনে থাকতে সময় পেত না। অবশেষে ইয়ার এন্ডিংয়ের পর একটু ফ্রি হয়ে আসিফের বাড়ি যাওয়ার এই পরিকল্পনা। কিন্তু এই যে সে চলেছে ছোটবেলার বন্ধুর বাড়ি, তাতেও একটা ছোট্ট কাটা বিধে আছে। রাজস্বী ভেবেছিল ট্রেনের টিকিট কেটে হঠাৎ ফোন করে যাওয়ার তারিখ জানিয়ে চমকে দেবে আসিফকে। সেই মতো টিকিটও কেটেছিল সে রবিবার দেখেই, কারণ সে চেয়েছিল যেদিন প্রথম যাবে সেদিন যেন আসিফ বাড়িতে উপস্থিত থাকে। যেমন ভাবা তেমন কাজ, কিন্তু তারপরেই হলো গন্ডগোল। যতবারই আসিফের নম্বরে ফোন করে ততবারই ওপাশ থেকে যান্ত্রিক স্বরে ঘোষণা শোনা যায়, দিস নাম্বার ইজ প্রেজেন্টলি নট ট্রেসেবল। আপনার ডায়ালকৃত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। ধন্যবাদ। বারবার চেষ্টা করে বিফল হয়ে মন খারাপ হয়ে গিয়েছিল রাজস্বীর। সে ফেসবুক মেসেঞ্জারেও লিখেছিল আসিফকে, কিন্তু সেখানেও আসিফকে অ্যাক্টিভ 2 মান্থ অ্যাগো দেখাচ্ছে দেখে বেশ দমে গিয়েছিল সে। একবার ভেবেছিল টিকিট ক্যান্সেল করে দেয়। তারপর বন্ধুর সঙ্গে দেখা করার ইচ্ছের পাল্লাটা এতটাই ভারী হয়ে উঠল যে মেসেঞ্জার থেকে আসিফের সঙ্গে পুরনো বার্তালাপের রেকর্ড বের করে সেখান থেকে আসিফের বাড়ির ঠিকানাটা জোগাড় করে দিল্লি যাওয়া মনস্থ করল রাজস্বী। এটাও ঠিক করে নিল যদি আসিফকে বাড়িতে না পায় তবে কোনো হোটেলে উঠে দিল্লি আগ্রা ঘুরে ফিরে যাবে কলকাতায়। এরকম একা একা ঘোরায় অভ্যস্ত রাজস্বী। মাঝে মাঝে সঙ্গীর অভাব বোধ করে বটে, সঙ্গী না বলে সঙ্গিনী বলাই যুক্তিযুক্ত হবে হয়তো, কিন্তু পর মুহূর্তেই একা জীবনের স্বাধীনতার স্বাদ মনে পড়তেই সে চিন্তাকে দূরে সরিয়ে দেয় সে। স্কুল জীবনে আসিফ ছিল খুব ভীতু। তার অন্ধকারে ভয়, আরশোলায় ভয়, বাবার ধমকে ভয়, হেড স্যারের বেতের ভয়, ভূতকে ভয়, এমনকি মেয়েদেরও ভয় পেত আসিফ। আর রাজস্বী ছিল ঠিক উল্টো, অসম্ভব ডাকাবুকো সাহসী ছিল সে। আসিফের রক্ষাকর্তাও বলা চলে। দুষ্টু বুদ্ধিতে তার সমকক্ষ খুব কমই ছিল। একবার ক্লাস 11-এ একটি মেয়ে আসিফকে প্রেমপত্র দিয়েছিল। সেই চিঠি নিয়ে কাঁপতে কাঁপতে আসিফ এসেছিল রাজস্বীর কাছে। পারলে স্কুলই ছেড়ে দেয় সে। ওর আব্বা নাকি জানতে পারলে জ্যান্ত কবর দেবে ওকে। আবার মেয়েটিকে সরাসরি প্রত্যাখ্যান করাও মুশকিল তার পক্ষে, কারণ তাতে মেয়েটি যদি দুঃখ পেয়ে আত্মহত্যা করে তাহলে সে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। অবশেষে মেয়েটির সঙ্গে দেখা করে তাকে বুঝিয়ে সুঝিয়ে মেটানোর দায়িত্ব নিতে হয়েছিল রাজস্বীকে। তারপরে অবশ্যই রাজস্বীর সঙ্গে মেয়েটির একটা টক মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু আসিফ হাঁপ ছেড়ে বেঁচেছিল। ছেলেবেলার এমন 2-4টে নির্দোষ মজার ঘটনা মনে করে একা একাই হাসছিল রাজস্বী। আর কিছুক্ষণের মধ্যেই দেখা হতে চলেছে আসিফের সঙ্গে। এ কথা ভেবেই আবেগে প্রায় চোখে জল এসে যাচ্ছিল তার। এসব 7-5 ভাবতে ভাবতেই ট্রেন পৌঁছে গেল নিউ দিল্লি স্টেশনে। এবার এখান থেকে ট্যাক্সি নিয়ে আসিফের বাড়ি। আসিফ ঠিক নিউ দিল্লি শহরে থাকে না, ওর বাড়ি একটু মফস্বলের দিকে। এখান থেকে ট্যাক্সিতে 1.5 ঘন্টা মতো লাগে। রাজস্বী ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে ঠিকানা বলে দিয়ে গা এলিয়ে বসল পেছনের সিটে। ট্রেনে ওর ভালো ঘুম হয় না, তাই গাড়ি চলতে থাকার মিনিট 15-এর মধ্যেই ওর চোখে তন্দ্রা জড়িয়ে এলো। ট্যাক্সি মূল শহর ছেড়ে এগিয়ে চলল। রাজস্বী চটকা ভাঙল পাঞ্জাবি ড্রাইভারের ডাকে। आपका एड्रेस आ गया जी। ভাড়া মিটিয়ে যেখানে নামল সে, তার সামনেই একটা বেশ বড় বাংলো প্যাটার্নের বাড়ি। ভালো করে দেখে সে বুঝল এটাই আসিফের বাড়ি। ওই তো গেটের পাশে
মার্বেলে খোদাই করে নাম লেখা তামান্না। আর ওই যে কালো গেটের গ্রিলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মোরাম বিছানো সরু পথ চলে গেছে দরজা পর্যন্ত। এসবই আসিফের দেওয়া বর্ণনার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। রাজর্ষি দেখল গেট খোলা, কাজেই আর অপেক্ষা না করে সে ঢুকে পড়ল। মোরাম বিছানো পথের দুপাশে আসিফের বর্ণনা মতোই মাঝারি উচ্চতার গাছের সারি। কিন্তু দেখে একটু অবাক হলো রাজর্ষি যে গাছগুলো পরিচর্যার অভাবে শুকিয়ে কালচে বর্ণ ধারণ করেছে। অথচ আসিফ বলেছিল ওর স্ত্রী মিতুল গাছ খুব ভালোবাসে, ছেলের পরেই ও গাছের যত্ন করে। এমনকি এ ব্যাপারে আমি আসি ৩ নম্বরে, মজা করে বলেছিল সে। আর মজা বাদ দিলেও রাজর্ষি জানে যারা গাছ ভালোবাসে সত্যিই তারা সন্তানের মতোই যত্ন করে। সেই মিতুলের এত আদরের গাছের এই অবস্থা দেখে বিস্মিত বোধ করল রাজর্ষি। বাড়ির দিকে তাকিয়ে দ্বিতীয়বারের মতো অবাক হল সে। বাড়ির দরজা জানলাগুলো আষ্টে পৃষ্ঠে বন্ধ। প্রথমে তার মনে হলো তাহলে কি আসিফ সপরিবারে কোথাও গেছে। তারপর ভাবল এত গরমে হয়তো ঘরে এসি চলছে, তাই সব বন্ধ। মন থেকে পুরোপুরি খটকাটা না গেলেও দরজার পাশে লাগানো কলিং বেলটা বাজালো রাজর্ষি। প্রায় 10 মিনিট পর দরজা খুলে গেল। ইতিমধ্যে থেমে থেমে 12 বেল বাজিয়েছে রাজর্ষি। দুবার ভেবেছে ফিরে যাবে কিনা, আর দুবার পিছিয়ে গিয়ে মাথা উঁচু করে উপরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করেছে বাড়িতে আদৌ কেউ আছে কিনা। এরই মধ্যে হঠাৎ চোখে পড়ল রাস্তার ওপারের বাড়ির ব্যালকনি থেকে একজোড়া চোখ নজর রাখছে তার উপর। কলকাতায় এরকম প্রতিবেশীদের নজরদারির সঙ্গে পরিচিত সে, কিন্তু এখানেও যে এমনটা হয় তা দেখে বিস্মিত হল রাজর্ষি। রাজর্ষির সঙ্গে চোখাচোখি হতেই সেই একজোড়া চোখের মালকিন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। হয়তো বহুক্ষণ ধরে আসিফের বাড়ির আশেপাশে তাকে ঘুরঘুর করতে দেখেই কারো মনোযোগ আকৃষ্ট হয়েছে। সেটা অবশ্য অস্বাভাবিক নয়, কিন্তু আসিফ দরজা খুলতে এত দেরি করছে কেন? অবশেষে রাজর্ষির সব চিন্তা দূর করে দরজা খুলল আসিফ। কিন্তু এ কোন আসিফকে দেখছে রাজর্ষি? একসময়ে নরম সরম পেলব চেহারা ও মুখের জন্য আসিফকে বন্ধুরা খ্যাপাত। সেই আসিফের এমন কাঠখোট্টা চেহারা ও রুষ্ট দৃষ্টি দেখে বিস্ময়ে মুখে কথা সরল না রাজর্ষি। আসিফও বোধহয় তার অপ্রত্যাশিত আবির্ভাবে ঘাবড়ে গিয়েছিল, তাই এত বছর পরে নিজের ঘরের দুয়ারে বাল্যবন্ধুকে দেখেও বুকে জড়িয়ে ধরার বদলে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রইল। মিনিটখানেক কথা সরল না কারোর মুখেই। তারপর আসিফ নীরবতা ভাঙল। তুই? রাজর্ষির এবার একটু খারাপ লাগতে শুরু করল। আসিফ কি তাহলে তাকে দেখে খুশি হয়নি? সে হাসার চেষ্টা করল। কেন আসতে পারি না? আসিফ নিজেকে সামলে নিয়ে বলল, না না, তা কেন, নিশ্চয়ই আসবি, ভেতরে আয়। বড়সড় একটা ড্রয়িং রুম, মুখোমুখি বিশাল দুটো সোফা, সেন্টার টেবিলে ফুলদানিতে একগুচ্ছ শুকনো ফুলের ডাটি। দেখে মনে হয় কখনো সেগুলোতে গোলাপ ফুটেছিল। ফুলের পাপড়িগুলো আজ আর শুকনো অবস্থাতেও পড়ে নেই, হয়তো শুকিয়ে গুঁড়ো হয়ে দৃষ্টিশক্তির বাইরে চলে গেছে। একসময় যে বেশ সাজানো গোছানো ছিল আসিফের বাড়িঘর, তাতে সন্দেহ নেই। আবার বহুদিন যে তাতে যত্নের স্পর্শ পড়েনি তাও দেখেই বোঝা যাচ্ছে। সেন্টার টেবিলে পুরো ধুলোর আস্তরণ, ময়লা পর্দা, সিলিংয়ের কোণে ঝুল, এসবই তার সাক্ষ্য দিচ্ছে।
আসিফ রাজস্বীকে বসিয়ে কফি আনতে গেল। রাজস্বী সোফাতে বসে চারিদিকে চোখ চালাচ্ছিল। তার মনে হলো আসিফের স্ত্রী হয়তো বাড়িতে নেই, সেই জন্যেই এমন ছন্নছাড়া অবস্থা ঘরবাড়ির। রাজস্বী সোফা থেকে উঠে ইতিউতি ঘুরতে লাগল। সামনের দেওয়ালে বিশাল একটা অয়েল পেন্টিং, একটা ক্লাউন হাতে 5টা রং বেরঙের বেলুন নিয়ে দাঁড়ানো, মুখে চিত্র বিচিত্র রঙের প্রলেপ, মুখের হাসিতে ফুটে উঠেছে রহস্য। ছবির ক্লাউনটাকে দেখে কেমন যেন অস্বস্তি হলো রাজস্বীর। একটা হাসি খুশি সুখী পরিবারের অন্দরমহলের দেওয়ালে এই ছবিটা বড্ড বেমানান মনে হলো তার। ড্রয়িং রুমের যেদিকটায় বসার ব্যবস্থা, তার থেকে 10 পা এগুলেই বাঁদিকে ডাইনিং, 6টা চেয়ার সহ আয়তাকার খাওয়ার টেবিল। টেবিলের উপরের কভারে জায়গায় জায়গায় হলুদের দাগ, তার পিছনে ফ্রিজ। ডাইনিং এর পাশের দেওয়ালে সুন্দর কারুকাজ করা। সবকিছুর মধ্যে একটা রুচির ছাপ স্পষ্ট, অথচ কোনো এক অজানা কারণে যাতে গ্রহণ লাগার মতো এই সাজানো সংসারেও যেন গ্রহণ লেগেছে। পৃথিবীর আহ্নিক বার্ষিক গতি হঠাৎই যেন থমকে গেছে এই বাড়ির ভেতরে। মনে হচ্ছে সুন্দর ফুটতে থাকা কোনো ফুল আচমকা বিষাক্ত কীটের দংশনে পচে উঠেছে। নিজের চিন্তায় ডুবে গিয়েছিল রাজস্বী। চমকে উঠল আসিফের ঠান্ডা গলার আওয়াজে। এখানে এসে বস রাজু, কফি খা। সরাসরি না বললেও আসিফের কণ্ঠের নিষেধাজ্ঞা পড়ে ফেলল রাজস্বী। তার ঘরের মধ্যে ঘুরে বেড়ানো পছন্দ করছে না সে। রাজস্বী সোফায় বসল। তারপর জিজ্ঞেস করা উচিত হবে কিনা ভাবতে ভাবতেই প্রশ্ন করল, তোর স্ত্রীকে বাচ্চাকে দেখছি না? ওরা বাড়িতে নেই। কয়েকদিনের জন্য মিতুল বাপের বাড়িতে গেছে ইমনকে নিয়ে। রাজস্বীর মুখের কথা শেষ হওয়ার আগেই আসিফের জবাব প্রস্তুত। কফি খেতে খেতে নানা বিষয়ে কথা হতে লাগলো, কিন্তু রাজস্বী লক্ষ্য করল ব্যক্তিগত যে কোনো প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে লাগলো আসিফ। ওর কথার বিষয়বস্তু মূলত অফিস কাজ ইত্যাদি। রাজস্বীও যেচে আর কিছু জানতে চাইল না। কফি শেষ হলে আসিফ তাকে বলল, চল তোর ঘর দেখিয়ে দিই। রাজস্বীর বড় ব্যাগটা নিজের হাতে তুলে নেয় আসিফ। রাজস্বী আপত্তি করলেও সে বলল, এখানে তুই আমার অতিথি, তোর যত্ন করা আমার কর্তব্য। বলে ঘাড় বেঁকিয়ে রাজস্বীর দিকে চেয়ে হাসল সে। আসার পর থেকে এই প্রথম সে হাসতে দেখল আসিফকে, কিন্তু বন্ধুর হাসিতে বন্ধুত্ব খুঁজে পেল না রাজস্বী। বড় কৃত্রিম, বড় যান্ত্রিক যেন আসিফের আচরণ। মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল তার। ড্রয়িং আর ডাইনিং এর মাঝখান দিয়ে উঠে যাওয়া ঘোরানো সিঁড়ি বেয়ে দোতলায় উঠে করিডোরে দুপাশে 4টে ঘর। সিঁড়ি দিয়ে উঠে সোজা তাকালে করিডোরের একদম শেষে বাহির্মুখো একটা বড় কাচের জানলা। রাজস্বী অবাক হয়ে দেখে যে জানলার পুরোটাই ভিতর থেকে কাগজ দিয়ে আটকে দেওয়া হয়েছে। ফলে অন্ধকার করিডোরে দিনের বেলাতেও একটা বাল্ব জ্বালিয়ে রাখতে হয়েছে। করিডোরের বাদিকের শেষ ঘরটা বরাদ্দ হলো রাজস্বীর জন্য। আসিফ ঘরে ঢুকে আলো জ্বেলে দিল। ঘরটা বেশ বড়। খাট, আলমারি, টিভি, রাইটিং টেবিল, 2টো চেয়ার ছাড়াও অ্যাটাচড বাথরুম রয়েছে। যে দরজা দিয়ে ঢুকলো রাজস্বী, তার উল্টো দিকের দেওয়ালে একটা বেশ বড় কাঠের দরজা, যার দুপাশে 2টো সরু কাচের জানলা। সম্ভবত ওপাশে ব্যালকনি রয়েছে, ওই দরজা সেখানে যাওয়ার জন্য। বাড়ির অন্য অংশের মতোই এই ঘরের ভেতরেও অন্ধকারের সাম্রাজ্য। আলো না জ্বাললে ঘরের ভেতরে কিছুই দেখা সম্ভব নয়। ব্যালকনির দিকে সরু কাচের জানলা 2টো দিয়ে
তেমন আলো ঢোকে না মোটা পর্দার জন্য। তুই বিশ্রাম নে, আমি পরে আসব। বলে আসিফ বেরিয়ে যেতে যেতে আবার ফিরে এলো। আর শোন, আমাকে জিজ্ঞেস না করে বাড়ি থেকে বেরোস না। লোকজন ভালো নয়, দরজা জানালাও খোলার দরকার নেই। অদ্ভুত দৃষ্টিতে রাজস্বীর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। আসিফের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভ্রু কুঁচকে গেল রাজস্বীর। তারপর ব্যাগ খুলে নিজের গোছগাছে ব্যস্ত হয়ে পড়ল। স্নান করে ফ্রেশ হয়ে ঘুমে চোখ জড়িয়ে এসেছিল রাজস্বী। কতক্ষণ ঘুমিয়েছে খেয়াল নেই। ঘুম ভেঙে দেয়ালে টাঙানো ঘড়িতে সময় দেখল দুপুর 2টো। সে কখন এক কাপ কফি খেয়েছে, তারপর আর কিচ্ছু পড়েনি পেটে। আসিফের দেখা নেই, সুতরাং দরজা খুলে বেরোল রাজস্বী। কাচের জানলার কাগজের আস্তর ভেদ করে যেটুকু দিনের আলো ঢুকছে তাতে করিডোর সম্পূর্ণ আলোকিত হয়নি। আসিফ সম্ভবত নিচে নামার সময় আলোর সুইচ অফ করে গেছে। আধো আলো অন্ধকারে করিডোরের দুপাশে মুখোমুখি বন্ধ ঘরগুলোকে হরর মুভির সেটের মতো দেখাচ্ছিল। তার থাকার ঘর ছাড়া বাকি 3টি ঘরই বাইরে থেকে তালাবন্ধ। নিচের তলা থেকে খুটখাট আওয়াজ আসছে। সম্ভবত আসিফ মধ্যাহ্ন ভোজনের আয়োজনে ব্যস্ত। পুরো কার্পেট বিছানো সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় রাজস্বী। ড্রয়িং রুমের আলো নেভানো। ডাইনিং এর পাশ দিয়ে কিচেনে যাওয়ার রাস্তা। আসিফ নিশ্চয়ই সেখানে। বাড়িতে প্রবেশ করার মূল দরজার মাথার উপরে ঘষা কাচের স্কাইলাইট দিয়ে সামান্য দিনের আলো প্রবেশ করছে, কিন্তু সেই আলো ডাইনিং এরিয়াতে এসে পৌঁছচ্ছে না। ড্রয়িং রুম পার করে যেতে যেতে চোখ পড়ল দেওয়ালের অয়েল পেন্টিংটার দিকে। রাজস্বীর বুকটা ছ্যাদ করে উঠল। যদিও সে অনেকটা পাশ থেকে দেখছে, তবু তার কেন মনে হচ্ছে যে ছবির ক্লাউনটা সেখানে নেই। ছবির খালি ফ্রেমটা অন্ধকার ঘরে বড়ই অস্বস্তির কারণ হয়ে উঠছে তার কাছে। অথচ সামনে গিয়ে দেখার সাহস হচ্ছে না তার। নিজের মনকে বোঝালো নিশ্চয়ই চোখের ভুল। অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না বলে অমন মনে হচ্ছে। দ্রুত পা চালিয়ে জায়গাটা পার করে কিচেনে যেতে চাইল রাজস্বী। হঠাৎ একটা আওয়াজ তার কানে এলো। কান খাড়া করে বোঝার চেষ্টা করলো রাজস্বী। দুটো আলাদা গলার আওয়াজ। একটা প্রাপ্তবয়স্ক পুরুষের গলা, অন্যটি একটা শিশুর। কথার মর্ম অনুধাবন করা না গেলেও বোঝা যাচ্ছে শিশুর আবদার আর খিলখিল হাসির শব্দ। তার পাশাপাশি একজন পুরুষের তাকে বোঝানোর বা খুনসুটির শব্দ। রাজস্বীর কৌতূহলী মন তাকে সেই শব্দের দিকে আকৃষ্ট করল। উপরে ওঠার সিঁড়ির পাশের অন্ধকার কোণে একটা ঘর। ঘরটা একটু ভেতর দিকে বলে ড্রয়িং রুম থেকে সহসা চোখে পড়ে না। সেই ঘরের ভেতর থেকেই শব্দটা আসছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে ভেতর থেকে বন্ধ দরজায় কান পাতে রাজস্বী। না, কোনো ভুল নেই। ওই তো এক পুরুষ কণ্ঠের বাৎসল্য মিশ্রিত উচ্ছ্বাস। খুব ভুল যদি না হয় তার, তবে এ গলা আসিফ ছাড়া আর কারো নয়। আর তার সঙ্গে খিলখিল হাসির তরঙ্গে সঙ্গত দিচ্ছে এক শিশু কণ্ঠ। আসিফের ছেলে কি তবে তার মায়ের সঙ্গে মামা বাড়ি বেড়াতে যায়নি? কিন্তু তা কি করে সম্ভব? এতটুকু শিশু কি মাকে ছেড়ে থাকতে পারে? আর যদি থাকেও, তবু আসিফ কি সে কথা তাকে বলতো না? নিজের কৌতূহল সংযত করতে না পেরে একটা গর্হিত কাজ করে বসে রাজস্বী। এক চোখ বন্ধ করে দরজার কিহোল দিয়ে উকি মারে। ঘরের ভেতরে আলো জ্বলছে। আসিফ বা শিশুটি দৃষ্টিপথে না থাকায় সে কাউকে দেখতে পায় না প্রথমটায়। কিন্তু
কয়েক মিনিট পরেই প্রচণ্ড আতঙ্কে দরজার বাইরে মেঝেতেই বসে পড়ে সে। ঘরের ভেতর থেকে একটা ঘোলাটে চোখ ওই কিহোল দিয়েই চেয়ে রয়েছে তার দিকে। সে চোখের দৃষ্টি কোনো জীবিত মানুষের বলে তার মনে হলো না। স্থির অপলক সেই চোখের পুরোটাই ঘোলাটে। তার মণি বা সাদা অংশ আলাদা করে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে একটা ঘোলাটে পর্দা কুয়াশার মতো আবৃত করে রেখেছে চোখটাকে। শিথিল মেরুদণ্ড সঙ্গ দিতে না চাইলেও একরকম জোর করেই মেঝে থেকে উঠে পড়ে রাজর্ষি। পিছোতে পিছোতে আস্তে আস্তে উঠে পড়ে সিঁড়ি বেয়ে। তারপর এক ছুটে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। বন্ধ দরজায় পিঠ ঠেকিয়ে হাঁপাতে থাকে রাজর্ষি। ঘরের ভেতরের নৈশব্দ তার দম বন্ধ করে আনছে। বাইরে সিঁড়ি দিয়ে কারো উঠে আসার শব্দ, ধাপে ধাপে উঠে আসছে পদশব্দ। হৃদয়ের ধুকপুকানি যেন নিজের কানে শুনতে পাচ্ছে রাজর্ষি। পায়ের শব্দটা এসে থামল তারই দরজার সামনে। 2 মিনিটের প্রতীক্ষা। দরজায় টোকা পড়ল। কিছুক্ষণ সময় নিল রাজর্ষি। একটা দীর্ঘ প্রশ্বাস টেনে দরজা খুলল সে। আসিফ এসেছে। খাবি না? খিদে পায়নি তোর? সরি, একটু দেরি হয়ে গেল। আসলে নিজে রান্না করলাম তো। রাজর্ষি একটু হাসার চেষ্টা করল। আসিফের পেছন পেছন সিঁড়ি দিয়ে নামতে নামতে ওর মনে হলো আসিফ হাসছে, কৌতুক ঝিলিক দিচ্ছে ওর চোখের তারায়। না, অনেক চেষ্টা করেও সেই ঘোলাটে পর্দা দেখতে পেল না রাজর্ষি আসিফের চোখে। ডাইনিং টেবিলটার কভারটা তুলে কিছুটা অংশ মুছে ধুলো পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে। পরিষ্কার অংশে 2টো ডিশ পেতে খাওয়ার ব্যবস্থা হয়েছে। আয়োজন সামান্য, ভাত আর চিকেন কারি। তবে সেদিকে এতটুকু খেয়াল ছিল না রাজর্ষির। কোনো মতে খাওয়া শেষ করে উঠে পড়ল সে। আসিফকে কৈফিয়ত দিল ক্লান্তির। তারপর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করল। খাটের পুরো গদিতে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে শুয়ে শুয়ে ভাবল রাজর্ষি, পারলে কালই চলে যায় সে এখান থেকে। কিন্তু এত তাড়াতাড়ি যেতে চাইলে সন্দেহ হবে আসিফের। তাই কোনো মতে কয়েকটা দিন কাটাতেই হবে তাকে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে একসময় উঠে পড়ল রাজর্ষি। প্রায় 4টে বাজে। কতক্ষণ বাইরের পৃথিবীর আলো হাওয়ার স্পর্শ পায়নি সে। এখনো যথেষ্ট রোদ থাকার কথা। বিকেলের পরন্ত রোদের কথা মাথায় আসতেই ব্যালকনিতে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করল তার। ব্যালকনির দরজা ভেতর থেকে গোটা 3 ছিটকিনি দিয়ে আটকানো। বোঝাই যায় অনেকদিন খোলার প্রয়োজন হয়নি। ছিটকিনিগুলো খুলে দরজার পাল্লা দুটো হাট করে খুলে দেয় রাজর্ষি। ব্যালকনির নিচে রাস্তা। আসিফের বাড়িটা বড় রাস্তা থেকে ভেতরের দিকে হওয়ায় খুব বেশি লোক চলাচল নেই এই রাস্তায়। আশেপাশে যে কয়টা বাড়ি দেখা যাচ্ছে বেশিরভাগেরই পিছনের দিক পড়ছে এদিকে। শুধু এই বাড়ি আর রাস্তার উল্টো দিকের বাড়িটা, যেটা থেকে সকালে মেয়েটা নজর রাখছিল তার উপরে, এই দুটো বাড়িরই দরজা দেখা যাচ্ছে নিচের রাস্তার দিকে মুখ করা। সামনের বাড়ির ব্যালকনি এখন ফাঁকা। মেয়েটি হয়তো দিবানিদ্রায় মগ্ন। চা এনেছি, ঘুমোচ্ছিস নাকি? বলতে বলতে ঘরে ঢুকলো আসিফ। ওর হাতে একটা ট্রেতে চায়ের সরঞ্জাম, কুকিজ ইত্যাদি। ঘরে ঢুকেই চিৎকার করে উঠল সে। এ কি, এই দরজা খুলল কে? তুই খুলেছিস? আমাকে না জিজ্ঞেস করে দরজা খুলেছিস? এক্ষুনি এক্ষুনি ঘরে ঢোক। রাজস্বীকে একরকম টেনে ঘরে ঢুকিয়ে আবার ব্যালকনির দরজা 3টে ছিটকিনির আগলে বন্ধ করে দিল আসিফ।
তারপর রাজস্বীর দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। কয়েক মিনিটের মধ্যেই ফিরে এলো আবার, হাতে একটা বড় তালা। ব্যালকনি দরজায় তালা ঝুলিয়ে চাবিটা নিজের পকেটে রাখলো আসিফ। তারপর রাজস্বীর দিকে তাকিয়ে হাসল। রাজস্বী আসিফের আচরণে হতবাক হয়েছিল। আরও অবাক হলো কয়েক মুহূর্ত আগে রাগে উন্মত্ত আসিফের মুখে এমন হাসি দেখে। এত তাড়াতাড়ি একজন মানুষ কিভাবে নিজের আচরণ পাল্টে ফেলতে পারে তা তার মাথায় ঢুকল না। তাছাড়া ব্যালকনির দরজা খোলাটা কিভাবে এত বড় অপরাধ হতে পারে সেটাও বুঝে উঠতে পারল না রাজস্বী। আসিফ রাজস্বীর হাত ধরে চেয়ারে বসালো। তারপর চা বানাতে বানাতে বলল, রাগ করলি নাকি? আসলে তোকে বললাম না, এখানকার লোকজন ভালো না। খালি আমার সংসারের হাড়ির খবর নিতে চায়, আমার ক্ষতি চায়। তাই কখনো দরজা জানলা খুলি না, তুইও খুলিস না, বুঝলি? রাজস্বী তখনও একটু বেজার হয়েছিল। চায়ের কাপ হাতে নিয়ে বসে রইল অনেকক্ষণ। আসিফ অনেক কিছু বলে যাচ্ছিল, রাজস্বীর কানে কিছুই ঢুকছিল না। আসিফের মানসিক ভারসাম্য আদৌ বজায় রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ জাগছিল তার মনে। ঘরে বসে সন্ধেটা কেটে গেল রাজস্বীর। কি ভেবে এসেছিল আর কিভাবে সময় কাটছে তার। আসিফ তাকে বিশেষ সঙ্গ দিতেও আসছে না। চা খেয়ে যাওয়ার সময় বলে গেল তাকে নাকি কোথাও বেরোতে হবে, কাজ আছে। এই সময়টুকু রাজস্বী যেন বই পড়ে বা টিভি দেখে কাটিয়ে দেয়। রাতে ডিনার টেবিলে আবার তাদের দেখা হবে। তবে রাজস্বীর অসুবিধার জন্য বারবার ক্ষমা চাইছিল আসিফ। ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসছিল তার। কাহাতক এভাবে শুয়ে বসে কাটানো যেতে পারে। মোবাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করল রাজস্বী। সকালের পর থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে কোনো নোটিফিকেশন নেই। সময়টা দেখল লাস্ট এসেছে বেলা 11:30টায়, অর্থাৎ এ বাড়িতে ঢোকার আগে। একটা সন্দেহ মাথাচাড়া দিচ্ছিল তার মনে। এক বন্ধুর নম্বরে ডায়াল করল রাজস্বী, তারপর আরেকজন। জনা পাঁচেকের নাম্বার ডায়াল করার পর নিঃসন্দেহ হল সে। এই বাড়ির কোথাও জ্যামার বসানো রয়েছে, সেই জন্য কোনো ফোন কানেক্ট হচ্ছে না, এমনকি নেট কানেকশনও বন্ধ। এবার সত্যি ভয় করতে শুরু করল রাজস্বীর। সে কোনো বড়সড় বিপদে পড়ছে না তো? আসিফ কি পাগল নাকি অপরাধী? নিচের ঘরের বাচ্চাটা কে? তাকে দেখা যায় না কেন? ওই বিভৎস চোখটাই বা কার? পাশের বাড়ির মেয়েটি কি কিছু জানে? নইলে সে অমন লক্ষ্য রাখছিল কেন? মেয়েটির কথা মনে পড়তেই যেন একটা আলোর দিশা দেখতে পেল রাজস্বী। এখন আসিফ বাড়িতে নেই। সে যদি মেয়েটির সঙ্গে দেখা করতে পারে তবে হয়তো কিছু জানা যেতে পারে। তাছাড়া বাইরে বেরোলে দু একজনকে ফোন করে এসব জানানো যেতে পারে। পৃথিবীর কেউ তার হদিশ জানে না, এ ভাবনাটা এখন তাকে স্বস্তি দিচ্ছিল না। তার বন্ধুরা জানে সে দিল্লি গেছে, কিন্তু এর বেশি কিছু জানে না। তাদের এখন সব জানাতে চায় সে। আপনজনের অভাব খুব বোধ করছিল রাজস্বী। প্রস্তুত হয়ে নেয় রাজস্বী। তারপর সিঁড়ি বেয়ে নেমে যায় সে। করিডোরে আলো জ্বলছে, কিন্তু নিচের ড্রয়িং রুমের আলো আগের মতোই নেভানো। সিঁড়ি দিয়ে নেমে মোবাইলের আলোয় সাবধানে চলছিল সে। সেদিনের সেই ঘরটা প্রবলভাবে আকর্ষণ করছিল তাকে। তাই বাঁদিকের বদলে ডান দিকে ঘুরে যায় রাজস্বী। ঘরটার দরজা বন্ধ আগের মতোই, কিন্তু আজ ভেতর থেকে নয়, বাইরে থেকে। আস্তে আস্তে এগিয়ে গিয়ে দরজার ছিটকিনি খোলে রাজস্বী। দরজার পাল্লা দুটো খুলে যেতেই একটা বিশ্রী পচা গন্ধ এসে ধাক্কা মারে তার নাকে। নাড়ি ভুড়ি পাক দিয়ে বমি উঠে আসতে চাইছে যেন।
পকেট থেকে রুমাল বের করে নাকে বেঁধে নিল রাজস্বী। তারপর ঢুকে পড়ল ঘরে। মোবাইলের আলো ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের ভেতরটা দেখে নিতে চাইল সে। বিশেষ কোনো আসবাব নেই, শুধু ঘরের মাঝখানে পাশাপাশি দুটো শয্যা। খাট না বলে শয্যা বলার কারণ ও দুটো খাট নয়, চারদিকে উঁচু কিনারা বিশিষ্ট সাদা রঙের বাক্স ধরনের জিনিস। তাতে বিছানাপত্র পেতে শোয়ার ব্যবস্থা করা আছে। দুটো এক মাপের নয়, একটা বড়, অন্যটা একটু ছোট। বিছানা না থাকলে জিনিস দুটোকে অনায়াসে কফিন বলে ভাবা যেত, কিন্তু সে দুটো খালি। যাদের জন্য এ শয্যা প্রস্তুত রয়েছে তারা এই মুহূর্তে সেখানে নেই। দুই শয্যাকে কেন্দ্র করে মেঝেতে প্রচুর অর্ধগলিত মোমবাতি বসানো। কি একটা অজানা আকৃতির আলপনা রয়েছে মেঝেতে। সেখানে ছড়ানো বিচিত্র আকারের শিশি বোতল, চুলের মতো বস্তুর গোছা, কয়েকটা লম্বা পেরেক ইত্যাদি। শিশি বোতলগুলোর মধ্যে নানা রঙের জলীয় বস্তু। তার মধ্যে গাঢ় লাল রঙের একটা পদার্থকে দেখে রক্তের কথা মনে এলো রাজস্বীর। আয়োজন দেখে মনে হলো আসিফ ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু করছে। মনে মনে উত্তেজিত হয়ে উঠল রাজস্বী। কিন্তু কেন, কোন উদ্দেশ্যে সে এসব করছে? আর এই বিছানা কাদের জন্য? তাহলে কি আসিফ ওর স্ত্রী পুত্রের উপর এসব প্রয়োগ করছে? ওর স্ত্রী মিতুল কি তাহলে বাপের বাড়ি যায়নি? দুপুরে যে বাচ্চার গলার আওয়াজ পেয়েছিল রাজস্বী, সে কি তবে আসিফের ছেলে? কিন্তু তারাই বা স্বেচ্ছায় কেন এই ঘরে বন্দী থাকবে? আর যদি আসিফ তাদের জোর করে বন্দী রাখেও, এখন তারা কোথায়? তাছাড়া কি হোল দিয়ে নির্নিমেষ চেয়ে থাকা সেই চোখ। আরেকবার শিউরে উঠে রাজস্বী। তার মনে হয় এবার এ ঘর থেকে বেরোনো উচিত। একবার বাইরে যেতেই হবে। আসিফ ফেরার আগেই ফিরতে হবে তাকে। বেরোবার জন্য পিছন ঘুরতেই ঘরের মেঝের উপরে কয়েকটা পায়ের ছাপ দেখে থমকে গেল রাজস্বী। দু জোড়া জলে ভেজা পায়ের ছাপ বিছানার কাছ থেকে দরজার দিকে চলে গেছে। তার মধ্যে যেটা বড় মাপের, তার আকার দেখে মনে হয় কোনো মহিলার পায়ের ছাপ, আর অন্যটা কোনো শিশুর, যেন সদ্য স্নান করে মা তার সন্তানকে নিয়ে হেঁটে গেছে মেঝের উপর দিয়ে। তাড়াতাড়ি মোবাইলের আলো বন্ধ করে ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে পেছন ফিরতেই চোখে সয়ে আসা অন্ধকারে দৃশ্যটা চোখে পড়ে রাজস্বীর। ড্রয়িং রুমের সোফার উপর তার দিকে পেছন ফিরে বসে আছে একটা মূর্তি। একজন মহিলা, স্থির নিস্পন্দ, তার চুল খোলা। সোফাতে বসে থাকার কারণে শুধু খোলা চুল আর কাঁধের অংশ ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। রাজস্বীর একবার মনে হলো, তাহলে কি আসিফের স্ত্রী? খালি বিছানাটা মনে পড়ল তার। কয়েক পা এগিয়ে যেতেই চোখে পড়ল মেয়েটি একা নয়, তার পাশে বসে আছে একটি শিশুও। সোফার উঁচু ব্যাকরেস্টের জন্য পিছন থেকে দেখা যাচ্ছিল না শিশুটাকে। পাশাপাশি মর্মর মূর্তির মতো দুজনকে দেখতে দেখতে অঙ্ক মিলে যাওয়ার অনুভূতি হচ্ছিল রাজস্বীর। তাহলে সে ঠিকই ভেবেছে, আসিফের স্ত্রী কোথাও যায়নি, এই বাড়িতেই আছে। ঘরের ভেতরে পচা গন্ধটা এখানে আরো তীব্র। রাজস্বীকে বাইরে যেতে হলে ওদের পাশ দিয়েই যেতে হবে। একবার ভাবল গিয়ে কাজ নেই, আস্তে আস্তে উপরে উঠে যায়। কিন্তু কৌতূহল তাকে সেখান থেকে যেতে দিল না, বরং এক পা করে এগিয়ে যায় ওদের দিকে। দুপা এগোতেই ছপ করে মেঝেতে কোনো জলীয় পদার্থে পা পড়ল রাজস্বী। অনুমানে বুঝল জল। এখানে জল এলো কোথা থেকে? মোবাইলের আলোটা জেলে
মেঝের দিকে ধরল সে। একটা জলের ধারা বয়ে চলেছে সোফা থেকে পেছনের দিকে। মোবাইলের আলোটা জলের উৎসের খোঁজে একটু নাড়াচাড়া করতেই মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল রাজস্বীর। সোফায় বসা মেয়েটির চুল বেয়ে অঝরে নেমে আসছে জলের ধারা, যেন এইমাত্র পুকুরে ডুব দিয়ে উঠে এসেছে সে। জামাকাপড় পিঠের দিকে ভিজে সপ সপ করছে তার, এমনকি বাচ্চাটাও সম্পূর্ণ ভেজা। মেয়েটির চুল থেকে ঝুলছে অনেকগুলো ছোট ছোট গুগলি শামুক জাতীয় প্রাণী। দু একটা গুড়ি মেরে এগোচ্ছে যেন চুলের উপরে। মোবাইলের আলোটা ওদের মাথার উপর পড়তেই দুজন একসঙ্গে ফিরে তাকালো রাজস্বীর দিকে। সেই চোখ, ঘোলাটে পর্দা ঢাকা মণিহীন দুজোড়া চোখ রাজস্বীর বুকের রক্ত শুকিয়ে দিল। কুচকে থাকা ভেজা চামড়া, মুখের ফ্যাকাশে রং আর কালো হয়ে আসা ঠোঁট ইঙ্গিত দিচ্ছে এরা কেউ ইহজগতের বাসিন্দা নয়। রাজস্বীর পা দুটো যেন কেউ মেঝের সঙ্গে আঠা দিয়ে সেজে দিয়েছে। কখন হাত থেকে মোবাইলটা পড়ে গেছে খেয়াল নেই। দুজোড়া দৃষ্টিহীন চোখের অনিমেষ দৃষ্টির সম্মোহন বিবশ করে ফেলেছে তাকে। জ্ঞান হারিয়ে মেঝেতে বয়ে চলা জলের উপরেই লুটিয়ে পড়ল রাজস্বী। জ্ঞান ফেরার পর প্রথমটায় কিছু ঠাহর করতে পারল না সে। কয়েক সেকেন্ড লাগলো মনে করতে সে কোথায় এবং কি ঘটেছিল। মনে পড়া মাত্রই ধরফর করে উঠে বসল রাজস্বী। প্রথমে চোখ গেল সোফার দিকে, ঠিক যেখানে দুই বিভীষিকাকে বসে থাকতে দেখেছিল সে। সেই জায়গাটা এখন খালি। মেঝেতে হাত দিয়ে বুঝল জলের লেশপাত্রও নেই সেখানে। একটাই স্বস্তির কথা, আসিফ সম্ভবত এখনো ফেরেনি। উঠে দাঁড়িয়ে একবার সোফার সামনে গিয়ে দাঁড়ায় রাজস্বী। না, কেউ নেই। হাঁপ ছেড়ে নিজের ঘরের উদ্দেশ্যে এগুলো সে। সামনের দেওয়ালে সে পেন্টিংটা, রং বেরঙের কয়েকটা বেলুন ভাসছে বাতাসে, আর সেগুলো সুতো ধরা আছে। না, কোথাও ধরা নেই। ক্লাউনটা সেখানে নেই। ফ্রেমে আটকানো ছবির সিংহভাগ বিলকুল ফাঁকা। শুধু উপরের দিকে 1, 2, 3, 4, 5, 6টা বেলুন। কি? আবার করে রাজস্বী। 1, 2, 3, 4, 5, 6। রাজস্বী স্পষ্ট মনে আছে এ বাড়িতে ঢোকার পর সে 5টা বেলুন দেখেছিল ক্লাউনটার হাতে, আর এখন 6টা। এ বাড়িতে পা দেওয়ার পর থেকে এত রকমের অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেছে রাজস্বী যে কোনো কিছুতেই আর অবাক লাগছে না। দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সিদ্ধান্ত নেয় রাজস্বী কোনো ক্রমে রাতটুকু কাটলেই আর এখানে নয়, কাল সকালে যেভাবে হোক বেরিয়ে পড়বে এই অভিশপ্ত বাড়ি থেকে। ঘরে গিয়ে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়ল রাজস্বী। ঘরে এসি না চললেও আজ বোধহয় চলত তার। শরীরের অভ্যন্তর থেকে একটা শীতল অনুভূতি তার সব ইন্দ্রিয়গুলিকে গ্রাস করে ফেলেছে। রাতে আসিফ এলো তাকে ডিনারের জন্য ডাকতে। শরীর খারাপ আর ক্লান্তির অজুহাতে ঘর থেকে বেরোল না সে। খিদে নেই বলে খেতেও চায়নি। আসিফ কিছুক্ষণ অপেক্ষা করে গুড নাইট জানিয়ে চলে গেছে। বুকের অন্তঃস্থল থেকে একটা কাঁপুনি উঠে এসে মাঝে মাঝে শিহরণ জাগিয়ে তুলছে রাজস্বীর গায়ে। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে সে এক মুহূর্তের জন্য নিরাপদ নয় এখানে। মনে মনে ঠিক করল কাল ভোরের আলো ফুটলেই চুপিসারে বিদায় নেবে। আসিফ ঘুম থেকে ওঠার আগেই পালাবে সে। এ কথা মনে আসাতে টান টান হয়ে থাকা স্নায়ুগুলো সামান্য শীতল হলো যেন। ঘুমানোর চেষ্টা করছিল রাজস্বী। এই বিষয়টা থেকে সম্পূর্ণ অজ্ঞাত হয়ে যে প্রায়ই আমরা ভাবি এক আর পরিস্থিতি মন নেয় সম্পূর্ণ অন্যদিকে।
আর সেই চিরন্তন ঐতিহ্য বজায় রাখতেই হয়তো ঘন্টা দুয়েক পরেই সদ্য আসা ঘুমের রেশ কেটে গেল রাজস্বীর। ছুপ ছুপ ছুপ। ঘুম ভেঙে একটা ভোঁতা শব্দ কানে এলো। একটু থেমে থেমে হয়ে চলেছে শব্দটা। কান খাড়া করে বোঝার চেষ্টা করলো সে। তারপর গায়ের চাদরটা ফেলে উঠে দাঁড়ালো। আওয়াজটা আসছে বাড়ির পেছনের দিক থেকে। একবার ব্যালকনির দিকে এগিয়ে যেতে গিয়েও সেই দরজার তালার দিকে চোখ পড়তেই থেমে গেল রাজস্বী। এবার এগুলো সামনের দরজার দিকে। করিডোরে এসে দাঁড়াতেই শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠল তার কানে। শব্দের লক্ষ্য উৎস করে এগুলো সে করিডোরের শেষের কাগজে ঢাকা কাঁচের জানলার দিকে। প্রথমে ফাঁক ফোকর দিয়ে দেখার চেষ্টা করলো বাইরের দিকটা। যখন দেখা গেল না, তখন কি ভেবে জানলায় সাঁটা কাগজগুলোকে টেনে ছিঁড়তে শুরু করলো। কমপক্ষে ৫-৬টা স্তরে পরপর সাঁটানো কাগজ ছিঁড়ে ফেলতেই জানলার কাজ দেখা গেল। সেখানে মুখটা লাগিয়ে নিচের দিকে তাকাতে সে দেখল বাড়ি সংলগ্ন এক চিলতে উঠোনের মতো জায়গায় এক মনে মাটি কোপাচ্ছে কেউ। মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে বিশ্রাম নিয়ে আবার শুরু করছে মাটি খোঁড়া। দিল্লির গ্রীষ্মের প্রাবল্যে হয়তো তার কপালে ঘন ঘন জমে উঠছে শ্বেতবিন্দু। তাই বিশ্রামের অবকাশে ২ আঙ্গুলে কাঁচিয়ে নিয়ে ঝেড়ে ফেলছে মাটিতে। রাজস্বী উপর থেকে বুঝতে পারল না লোকটিকে, কি কারণে এত রাতে গোপনে মাটি খুঁড়ছে সে। এক মুহূর্ত ভেবে সে ছুট লাগালো সিঁড়ি দিয়ে নিচের দিকে। ড্রয়িং রুমে সোফার পাশ থেকে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সে ঘুরে তাকালো দেওয়ালের পেন্টিংটার দিকে। সেখানে ক্লাউনটা যথাস্থানে দাঁড়িয়ে ধরে রেখেছে ৬টা বেলুনের সুতো। আবার দৌড়ল রাজস্বী। বাড়ির মূল দরজায় কোনো আগল নেই, শুধু আলগা করে ভেজানো। রাজস্বী মনে হলো সে যা ভাবছে ঠিকই ভাবছে। বাইরের লোকটা আসিফ ছাড়া আর কেউ নয়। সে খুব সন্তর্পণে দরজাটা খুলল। এতক্ষণ এক নাগারে হয়ে চলা শব্দটা চারিদিকে একটা শ্বাসরোধকারী নিস্তব্ধতা বিরাজ করছে। আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে পিছনের উঠোনের উদ্দেশ্যে রওনা দেয় রাজস্বী। আসিফ কি করছে এত রাতে? এখানে আসার পর থেকে আসিফের কার্যকলাপ ক্রমশই রহস্যময় হয়ে উঠছে তার কাছে। যদিও এই ব্যাপারে সে দৃঢ় প্রতিজ্ঞ যে আগামীকাল ভোরেই এ বাড়ি ছাড়বে, তবু বাকি জীবনটা এই গোলকধাঁধা নিয়ে বেঁচে থাকতে চায় না সে। যাওয়ার আগে যদি সম্ভব হয় আসিফের আচরণের রহস্য ভেদ করে যাবে সে। দরজা দিয়ে বেরিয়ে সামনে সেই সারিবদ্ধ শুকনো গাছের মধ্যিখান দিয়ে মোরাম বিছানো রাস্তা চলে গেছে কালো লোহার গ্রিলের গেট পেরিয়ে রাস্তার দিকে। আর ডান দিকে ও বাঁদিকে 2টো করে সিঁড়ি নামলেই পাঁচিলের পাশ ঘেঁষে পৌঁছে যাওয়া যায় বাড়ির পিছন দিকে। সেখানে যাওয়ার জন্য বাঁদিকে এগুলো রাজস্বী। বাড়িটাকে গোল করে ঘুরে পেছনের অপ্রশস্ত খালি অংশে পৌঁছে গেল সে। সেখানে কেউ নেই, তবে বেশ কিছুটা জায়গা জুড়ে আলগা মাটির স্তূপ উঁচু হয়ে রয়েছে। বোঝাই যাচ্ছে খুব তাড়াহুড়া করে কেউ কিছু মাটি চাপা দিয়ে গেছে। রাজস্বীর মনে হলো এই তাড়াহুড়োর কারণ সে নয়তো। আর সেই লোকটি যে মাটি খুঁড়ছিল হয়তো আসিফই। সেই বা গেল কোথায়? এপাশ ওপাশ তাকিয়েও কাউকে দেখতে না পেয়ে মাটির ঢিবিটার দিকে এগিয়ে গেল সে। খুব জানতে ইচ্ছে করছিল কি আছে ওটার তলায়। ভয়ে উত্তেজনায় কাঁপছিল সে। তবু এদিক ওদিক তাকিয়ে এমন কিছু খোঁজার চেষ্টা করল যা দিয়ে আলগা মাটি সরানো যেতে পারে। খুঁজতে খুঁজতে চোখে পড়ল একটা জিনিস।
একটা লোহার কাঁটা। কুয়োতে পড়ে যাওয়া বালতি তোলার জন্য এ ধরনের কাঁটা ব্যবহার করা হয়। কাঁটার সঙ্গে লম্বা দড়িও বাঁধা রয়েছে, কিন্তু আশেপাশে কোথাও কুয়ো দেখতে পেল না সে। সময় নষ্ট না করে লোহার কাঁটাটা হাতে তুলে নিল রাজস্বী। খুঁড়তে শুরু করল উঁচু হয়ে থাকা মাটির স্তূপ। যেহেতু মাটি আলগা, তাই তার খুব একটা বেগ পেতে হচ্ছিল না। মিনিট 10 খোঁড়ার পরই একটা বীভৎস পচা গন্ধে তার অন্নপ্রাশনের ভাত উঠে আসার জোগাড় হলো। আসিফের তন্ত্রমন্ত্র সাধনার সেই ঘরে যে গন্ধ সে পেয়েছিল, তার চেয়ে কয়েক গুণ বেশি তীব্র ও অসহনীয় এই গন্ধ। যেন একসঙ্গে অনেকগুলো গলিত শব্দের সামনে দাঁড়িয়ে রয়েছে রাজস্বী। একবার বাধ্য হয়ে খোঁড়া থামিয়ে বমি করে ফেলল সে। আবার নিজেকে সামলে নিয়ে গায়ের জামা খুলে কোষে নাক জড়িয়ে বেঁধে ফেলল। এভাবে আরো কিছু সময় পরে মাটির স্তূপ সম্পূর্ণ সরে গেলে বেরিয়ে এলো একটা কুয়োর মুখ। মাটির সঙ্গে সমান্তরাল কুয়োটা একটা তার জালি দিয়ে ঢাকা। বোঝাই যাচ্ছে লোহার কাঁটাটা এই কুয়োর জন্যই কখনো ব্যবহৃত হতো। পরবর্তীকালে কুয়োটা কোনো গোপন কাজে ব্যবহার করা হয়েছে, যে কারণে মানুষের চোখ থেকে আড়াল করতে তার জালির উপর দিয়েই মাটি চাপা দেওয়া হয়েছে। হয়তো এই বীভৎস গন্ধ যাতে লোকের কৌতূহল আকর্ষণ না করে তার জন্যই। কিন্তু এর মধ্যে কি রেখেছে আসিফ? এই বীভৎস পচা গন্ধ তো একমাত্র গায়ে কাঁটা দিয়ে ওঠে রাজস্বীর। তবে কি আসিফ কি সিরিয়াল কিলার? মানুষ মেরে এই কুয়োতে ফেলে দেয় সব প্রমাণ লোপাট করার জন্য? আর এক মুহূর্ত এখানে নয়, হোক মাঝরাত, তবু এই বাড়ির ঘেরাটোপের বাইরে যে কোনো জায়গা এর চেয়ে বেশি নিরাপদ। তার টাকা পয়সা সব কিছু ঘরে, কিন্তু আর সে এ বাড়ির ভেতরে ঢুকতে চায় না। সকালে পুলিশ নিয়ে এসে সে উদ্ধার করবে নিজের জিনিসপত্র, আর না পেলেও ক্ষতি নেই। এই মুহূর্তে এখান থেকে বেরোনোই তার একমাত্র উদ্দেশ্য। হাত থেকে লোহার কাঁটাটা ছুঁড়ে ফেলে দেয় রাজস্বী। পিছন ঘুরতেই একটা তীব্র আলো এসে তার চোখ ধাঁধিয়ে দিল। কয়েক সেকেন্ড বুঝতে সময় লাগলো তার যে এটা একটা মোবাইলের টর্চের আলো। কার হাতে ধরা রয়েছে সেটা চোখের উপর আলো পড়ায় সেটা বুঝতে পারল না সে। শুধু মাথার উপর নেমে আসা কোদালের ভোঁতা আঘাতটা তার সব ভাবনাগুলোকে এলোমেলো করে দিল। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার আগে শুধু বুঝতে পারল রাজস্বী কপাল থেকে রক্তের ধারা নেমে এসে তার মুখে বাঁধা জামা ভিজিয়ে জিভে পৌঁছে দিচ্ছে নোনতা স্বাদ। মাথায় তীব্র যন্ত্রণা নিয়ে চোখ খুলতেই ঠিক মুখের উপর ঝোলানো সাদা আলোটা যেন দ্বিতীয়বার আঘাত হানল। আবার প্রবল কষ্টে চোখ বন্ধ হয়ে গেল রাজস্বীর। কিছুক্ষণ পর আবার যখন চোখ খুলল, তখন একটু সয়ে এসেছে আলোটা। নড়ার চেষ্টা করতে বুঝতে পারল তার হাত পা শক্ত করে বাঁধা। তার কেমন অপারেশন থিয়েটারের কথা মনে পড়ছিল। তার বুকে বাঁধা জামাটাই সম্ভবত এখন তার কপালে বেঁধে রক্ত বন্ধ করার চেষ্টা করা হয়েছে। একটা গুনগুন করে গানের আওয়াজ কানে আসছে। মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করল রাজস্বী। সে মাথা ঘোরাতেই আসিফ ঝুঁকে পড়ল তার মুখের উপর। গান বন্ধ করে ব্যস্ত হয়ে বলে উঠল, আহা, নড়িস না, নড়িস না, বড্ড রক্ত পড়ছে। আই এম সো সরি বন্ধু, আমি তোকে আঘাত করতে চাইনি, কিন্তু দোষটা তোরই, যাই বল। খুব কৌতূহল তোর, আগেই বলেছিলাম আমাকে জিজ্ঞেস না করে বেরোবি না ঘর থেকে।
আর তুই শুধু বেরোলেই না, আমার সব গোপন কথা জেনে ফেললি। মিতুল আর ইমনের থাকার ঘরে ঢুকলি, ওদের দেখে ফেললি, এমনকি আমার কুয়োতে লুকোনো মৃত মানুষদেরও বিরক্ত করলি। তুই আমার ছোটবেলার বন্ধু, ভেবেছিলাম 2 দিনের জন্য বেড়াতে এসেছিস, থাকবি, আনন্দ করবি, চলে যাবি, কিন্তু তুই বড্ড বেশি জেনে ফেললি রে। আমার আর উপায় ছিল না। তোর মোবাইল ফোনটা আমিই পেয়েছিলাম, ওই যে তখন যেটা টর্চটা তোর মুখে ফেললাম, ওটা তোরই। আমার মোবাইলটা তো 2 মাস আগে জলে নষ্ট হয়ে গেছে। একটু যেন অন্যমনস্ক হয়ে পড়ল আসিফ, কিন্তু সেদিকে নজর ছিল না রাজস্বীর। আসিফের কথা শেষ হওয়ার আগেই রাজস্বী বলে ওঠে, আমি আমি একটু উঠে বসবো, আমার আমার হাতটা খুলে দে। নিশ্চয় নিশ্চয়, তুই আমার অতিথি, তোর সুবিধা অসুবিধা দেখাই তো আমার কর্তব্য। বলে আসিফ খাটের সঙ্গে বাঁধা রাজস্বীর সারা দেহে জড়ানো দড়িটা খুলে নিল। তারপর তার পিঠে হাত দিয়ে তাকে উঠে বসতে সাহায্য করল সে। রাজস্বী সবে একটু আরাম বোধ করছিল, ঠিক তক্ষুনি আসিফ পিছমোড়া করে বেঁধে ফেলল তার হাত। কিছু মনে করিস না, এটুকু আমাকে করতেই হবে। তা বলে ভাবিস না আমি তো ছোটবেলার বন্ধুত্ব ভুলে গেছি। এই দেখ না, দেখ না, কি রক্ত পড়ছিল তোর, কিছুতেই রক্ত বন্ধ হচ্ছিল না, শেষমেশ সেলাই দিতে হলো। এই দেখ 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 দেখ। বলে একটা ছোট আয়না হাতে নিয়ে এগিয়ে আসে আসিফ। এক টানে রাজস্বীর মাথা থেকে খুলে ফেলে তারই জামা দিয়ে বাঁধা পট্টিটা। রাজস্বীর সামনে আয়নাটা ধরতেই শিউরে উঠে প্রথমটায় চোখ বন্ধ করে ফেলে সে। তারপর চোখ খুলে আয়নার নিজের ছায়া দেখে চিনতে পারল না রাজস্বী। সারা মুখ ফুলে কালশিটে পড়ে গেছে, চোখ দুটো প্রায় দেখাই যাচ্ছে না, আর কপালের উপর কালো সুতোর বড় বড় ফোর। সেলাইয়ের মাঝখানে জায়গায় জায়গায় চামড়া কুঁচকে উঁচু হয়ে রয়েছে, রক্ত শুকিয়ে জমে রয়েছে সারা মুখ জুড়ে। আনারি হাতের সেলাই মুখের আকৃতি পাল্টে দিয়েছে প্রায়। নিজের অজান্তে মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে আসে রাজস্বী। এ কেমন উন্মাদের পাল্লায় পড়ল সে। কোনো রকমে বলে উঠল, আসিফ, আসিফ আমায় ছেড়ে দে, আমি কাউকে কিচ্ছু বলবো না। এখান থেকে সোজা এয়ারপোর্টে গিয়ে যে ফ্লাইট পাবো তাতেই আমি কলকাতা ফিরবো। আর কোনোদিন আসবো না, বিশ্বাস কর, প্লিজ আসিফ, প্লিজ। বলতে বলতে প্রায় কেঁদে ফেলে রাজস্বী। একটা অদ্ভুত দৃষ্টিতে চেয়েছিল আসিফ। রাজস্বীর কথা শুনে ওর কাছে এসে মাথায় হাত বুলোতে বুলোতে খুব নরম স্বরে বলল, থাম, তোর মনে আছে রাজু, ছেলেবেলায় তুই আমার কষ্ট সহ্য করতে পারতিস না। আমার চোখে জল দেখলে তুই পাগল হয়ে যেতিস। উত্তর পাড়ার বিপ্লবের সঙ্গে ফুটবল খেলার সময় ধাক্কাধাক্কিতে আমার হাত ভেঙে গিয়েছিল, সেই জন্য তুইও পরের দিন ওকে মেরে ওর হাত ভেঙে দিয়েছিলি। মনে পড়ে? আমি জানি তুই সব ঘটনা শুনলে আর যেতে চাইবি না। আমাকে সাহায্য করবি রাজু, শুনবি সব কথা? হ্যাঁ, শুনবি? রাজস্বীর মাথা নাড়া ছাড়া আর উপায় ছিল না। এরপরে ঘণ্টাখানেক বিস্ময়ে হতবাক রাজস্বী ভাবতে থাকে, এও কি সম্ভব, নাকি আসিফের উন্মাদ মস্তিষ্কের উর্বর কল্পনা এসব। কিন্তু এ বাড়িতে তার নিজের অভিজ্ঞতার সঙ্গে অনেকখানি মিলে যায় আসিফের গল্প। ও ঈশ্বর, আমাকে শক্তি দাও,
মিতুল, আমি আসছি। তোমাকে আবার জীবনে আবার আগের মতো করে চাই। আমি যে তোমাকে ছাড়া আর কিচ্ছু জানি না। তুমি ছাড়া কে আমাদের সংসারকে আবার গুছিয়ে তুলবে? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না মিতুল। তোমাকে আমি ফেরাবই। কবর খুঁড়ে মৃতদেহটা বের করতে গিয়ে হাঁপিয়ে উঠেছিলাম আমি। মিতুল আমার স্ত্রী। ও শুধু আমার স্ত্রী নয়, আমার ছেলে ইমনের মা, আমার জীবনের অনুপ্রেরণা, আমার আমার বেঁচে থাকার রসদ। সেই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের পরিচয়। প্রথম দিন থেকেই নিয়তি যেন ঠিক করে দিয়েছিল মৌমিতা এহসান ওরফে মিতুল আমার জীবনে ধ্রুব তারা হয়ে আসবে। প্রেমটা উভয় পক্ষে ছিল ঠিকই, কিন্তু মিতুল সাড়া দিয়েছিল অনেক পরে। একদিন জোর করায় ও জানিয়েছিল ওর জীবনের আতঙ্কের কথা। মিতুলের জন্মের পরই কোনো একজন মুর্শেদ ওদের বাড়িতে আসেন। তিনি কয়েকদিন বয়সে মিতুলকে দেখে ভবিষ্যৎবাণী করেন, খুব কম বয়সে জলে ডুবে মৃত্যু হবে এই মেয়ের। কন্যা অন্তপ্রাণ মিতুলের আব্বু সেই থেকে মেয়েকে আগলে রেখে বড় করেছেন। এমনকি বাড়ির গাড়ি ছাড়া তাকে কোথাও যেতেও দিতেন না। কিন্তু একটু বড় হওয়ার পর মিতুল নিজে কথা জানতে পেরে সিদ্ধান্ত নিয়েছিল যে কখনো কোনো সম্পর্কে সে জড়াবে না, এমনকি বিয়েও করবে না। কারণ তার জীবনের অভিশাপের সঙ্গে অন্য কারো জীবনকে জড়িয়ে ফেলতে চায় না সে। মিতুলের কথা শুনে আমি হেসে ফেলেছিলাম। এই যুগে এসব কথায় কোনো পরিবার এত বিশ্বাস করতে পারে, এটাই আমি বিশ্বাস করতে পারছিলাম না। মিতুল আমাকে হাসতে দেখে একটু অপ্রতিভ হয়ে পড়েছিল। সেদিন আমি ওর হাত ধরে কথা দিয়েছিলাম, ওকে রক্ষা করার দায়িত্ব সেদিন থেকে আমার। ওকে বাঁচানোর জন্য প্রয়োজনে মৃত্যুর সঙ্গেও লড়াই করব আমি। সেদিন কেবল মিতুলকে ভরসা দিতে যে কথা দিয়েছিলাম, সেই কথা রাখার সময় যে সত্যি এত তাড়াতাড়ি আসবে তা আমি কল্পনাও করিনি। আজ স্বীকার করতে লজ্জা নেই, মিতুলের সঙ্গে বিয়ের পর থেকে আমার যুক্তিবাদী মন আস্তে আস্তে বড় দুর্বল হয়ে পড়েছিল। মিতুলকে হারানোর ভয়টা জাঁকিয়ে বসেছিল মনে। কিভাবে কিভাবে ওকে আঁকড়ে ধরে রাখবো আমার কাছে? ওকে সত্যি যদি কখনো ছেড়ে দিতে হয় মৃত্যুর হাতে, চিন্তায় আমার মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছিল। এই সময়েই আমার হাতে আসে একটা পুরনো ডায়েরি। কলেজ স্ট্রিটের ফুটপাথে আর 5টা পুরনো ছেঁড়াখোড়া বইয়ের সঙ্গে অবহেলায় পড়েছিল ওটা। কেউ কখনো ওটা দাম দিয়ে কিনবে এমন ভরসা বোধহয় বিক্রেতারও ছিল না। আমিও কেবল সময় কাটানোর জন্যেই নেড়ে চেড়ে দেখেছিলাম বইগুলো। লাল চামড়ায় বাঁধানো ডায়েরিটা যে বেশ পুরনো তা বোঝা যায়। ডক্টর হেনরি লুথার নামে ইংল্যান্ডের কোনো এক গ্লোবট্রটার ভদ্রলোকের লেখা ডায়েরিটা কিভাবে এদেশে এলো সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সেদিন নেহাত কৌতূহল বশেই অতি সামান্য দামে কিনে নিয়েছিলাম ইংরেজিতে লেখা ওই ডায়েরিটা। ওতে লেখা কিছু আচার মন্ত্র ইত্যাদি প্রথমে আমাকে খুব উৎসাহী করে তুলতে পারেনি, কিন্তু পড়তে পড়তে বুঝেছিলাম ভদ্রলোক জীবনের বেশ কিছু বছর কাটিয়েছেন পূর্ব আফ্রিকার তানজানিয়ায়। তানজানিয়া তন্ত্রমন্ত্র ব্ল্যাক ম্যাজিকের স্বর্গভূমি বলে পরিচিত। তানজানিয়ার হাজাবে নামক বন্য উপজাতিদের বিশ্বাস জয় করে তাদের সঙ্গে বসবাস শুরু করেন হেনরি। এই হাজাবেরা নাকি মৃত মানুষকে জাগানোর পদ্ধতি জানত। হয়তো এখনো সেসব চর্চা আছে তাদের মধ্যে, কিন্তু সভ্য মানুষকে এসব জানতে দেয় না তারা। হেনরি কিন্তু তাদের কাছ থেকে শিখেছিলেন এই পদ্ধতি।
সেই বিদ্যাই তিনি লিখে গিয়েছেন ডায়েরিটাতে। পরে গুগলে হেনরির নাম সার্চ দিয়ে জেনেছিলাম শেষ জীবনটা তার কেটেছিল মানসিক রোগীদের হাসপাতালে। তারপরে হঠাৎ একদিন তিনি উধাও হয়ে যান, আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তার। হেনরির লেখা বইপত্র, রিসার্চ পেপার ইত্যাদি জলের দরে নিলামে চড়ে। আমি কৌতূহলী হয়ে বিভিন্ন সাইট থেকে হেনরি সম্পর্কে নানা তথ্য জোগাড় করতে শুরু করলাম। জানা গেল নিখোঁজ হওয়ার আগের কিছুদিন হাসপাতালে তার ছবি আঁকার শখ চেপেছিল। তার কেবিনের দেওয়ালে একটি অয়েল পেইন্টিং পাওয়া গিয়েছিল, যেটি নাকি তিনি রক্ত দিয়ে এঁকেছিলেন। বর্তমানে অভিশপ্ত বলে কুখ্যাত সেই পেইন্টিংটি সেই সময় এক বিখ্যাত অকশন সংস্থার কাছে পড়েছিল। তারা বিক্রি করার অনেক চেষ্টা করেও সফল হতে পারেনি। কেমন যেন জেদ চেপে গেল পেইন্টিংটা হাতে পাওয়ার জন্য। মিতুল তখন অনেক বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। আসলে আমি তখন পাগল হয়ে উঠেছি নিজের আসন্ন দুর্ভাগ্যের মোকাবিলা করার জন্য। মিতুলের কথা না শুনে ইমেইলে যোগাযোগ করেছিলাম সেই অকশন হাউসের সঙ্গে। ওরা যেন আমাকে বিক্রি করতে পেরে হাঁপ ছেড়ে বাঁচল। মোটামুটি কম দামেই কিছুদিনের মধ্যে ওটা আমার হাতে চলে এলো। তুই বোধহয় দেখেছিস পেইন্টিংটা, আমার ড্রয়িং রুমের দেওয়ালে একটা ক্লাউনের ছবি। ডায়েরিটা এখন আমি ওটার পিছনেই টেপ দিয়ে আটকে রাখি, যাতে কেউ খুঁজে না পায়। ছবিটারও একটা বিশেষত্ব আছে। ডায়েরিতে হেনরি স্পষ্ট লিখেছেন যে যার কাছ থেকে তিনি এই মৃতদেহ জাগানোর বিদ্যা শিখেছেন, যাকে ডায়েরিতে ম্যাকাউই বলে উল্লেখ করেছেন তিনি, সেই ম্যাকাউইয়ের ছেলে কালাজ্বরে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যু পথযাত্রী হয়ে পড়লে হেনরি তাকে চিকিৎসা করে বাঁচিয়ে তোলেন। এই উপকারের বিনিময়েই ম্যাকাউই তাকে এই বিদ্যা শিখিয়ে দেন এবং নিজের দেহের রক্ত মন্ত্রপুত করে হেনরিকে দেন। সেই রক্তই ব্যবহৃত হয়েছে ছবিটিতে। তাই ওই ছবিটা আমাকে যেভাবেই হোক পেতেই হতো। প্রথমটায় আমার সন্দেহ ছিল আদৌ এসব কাজ করবে কিনা, কিন্তু যত এগোতে লাগলাম তত মনে হলো এ ডায়েরি হাতে আসা হয়তো ঈশ্বরের ইচ্ছে। হ্যাঁ, তিনিও চান না মিতুল আমার থেকে দূরে যাক। ডায়েরির ছত্রে ছত্রে আমার সর্বনাশ থেকে উদ্ধারের উপায় লেখা, জানিস? আমি জানি সভ্য জগৎ আমাকে এর অনুমতি দেবে না, কিন্তু মিতুলকে আমার কাছে ধরে রাখার জন্য আমি সারা পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি। খুব যত্নে ডায়েরিটা রেখে দিলাম সেই দিনের জন্য, যে দিনটা আমার জীবনে কোনোদিন না এলেই আমি খুশি হতাম, কিন্তু দিনটা এলো। মিতুলের বয়স যেদিন ঠিক 26 বছর 3 মাস 11 দিন, সেদিন ছিল ইমনের 1 বছরের জন্মদিন। গাড়ি নিয়ে বেরিয়েছিলাম বেড়াতে। ঠিক ছিল রাতে কোনো ভালো হোটেলে ডিনার সেরে ফিরব। আমি ড্রাইভ করছিলাম, খুব বেশি স্পিডও ছিল না। মিতুল আর ইমন সঙ্গে থাকলে আমি কখনোই কোনো ব্যাপারে ঝুঁকি নিই না। তবুও ঘটনাটা ঘটে গেল। হঠাৎ স্টিয়ারিং এর উপর সব নিয়ন্ত্রণ হারিয়ে গেল আমার। ইমনের কান্না আর মিতুলের আসিফ আসিফ বলে আমার নাম ধরে আত্মচিৎকার কানে গেল শুধু। কিছু বুঝে ওঠার আগেই শুধু দেখলাম রাস্তার পাশে একটা কংক্রিটের রেলিং ভেঙে আমরা গাড়ি সহ এগিয়ে চলেছি একটা ঝিলের দিকে। বিকট ধাতব শব্দে ঢাকা পড়ে গেল আমাদের আর্তনাদ। ইমনকে আর কোনোদিন কোলে নিয়ে আদর করা হলো না আমার। 1 বছরের শিশুটা
জন্মদিনেই ছেড়ে গেল আমাকে, আমারই দোষে। হ্যাঁ হ্যাঁ, আমারই দোষ। নিশ্চয়ই অন্য মনস্ক হয়ে পড়েছিলাম গাড়ি চালাতে গিয়ে, কিন্তু কি করে আমি এমন করতে পারি? মিতুলকে যে কথা দিয়েছিলাম আমি যে কিভাবে অক্ষত বেঁচে ফিরলাম তাও আমার কাছে বিস্ময়। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে কবর খুঁড়ে মিতুলকে বাড়িতে ফিরিয়ে আনলাম আমি। ডায়েরিতে লেখা পদ্ধতি অনুসরণ করে প্রাণ সঞ্চার করতে সক্ষম হলাম ওর দেহে। কিন্তু এ কোন মিতুলকে পেলাম আমি? পাথরের মতো একটা সোফার ওপর বসে থাকে ও, কোনো কথা বলে না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। ও যদি আমায় দোষারোপ করত, অভিযোগ করত, চিৎকার করে বলতো, তোমার জন্যেই তছনছ হয়ে গেল আমাদের সুন্দর সংসারটা, তাহলেও হয়তো আমি স্বস্তি পেতাম। কিন্তু ওর এই চুপ করে তাকিয়ে থাকা আমি সইতে পারি না। ইমনের খেলনা, ইমনের জামা, মোজা সব আমি গুছিয়ে রাখি। মিতুলের সামনে ওগুলোতে চেষ্টা করেছিলাম ওকে কাঁদানোর, ওকে স্বাভাবিক করে তোলার, কিন্তু না, কোনো প্রতিক্রিয়া দেখি না ওর মধ্যে। ঠিক যেন একটা জীবন্ত মৃতদেহ বসে থাকে আমার সামনে। ওকে যে জীবনে ফিরিয়ে আনতেই হবে, ওকে ছাড়া আমি যে বাঁচব না। খুব যত্ন করে ওর চুল আঁচড়ে দিই আমি, চুলের সঙ্গে জড়িয়ে থাকা শামুক ছাড়িয়ে দেই, ওর পোশাক থেকে অবিশ্রান্ত ঝরে পড়া জল বারবার মুছে দিই আমি। ওর সুন্দর অথচ ফ্যাকাশে মুখমণ্ডল থেকে খুঁটে তুলে দিই শ্যাওলার গ্লানি, কিন্তু তবুও যেন ওর মন ছুঁতে পারি না। তাই এবার ঠিক করলাম ইমনকে ওর কাছে এনে দেব। তাতে যদি আবার আমার হারিয়ে যাওয়া সুখের দিন ফিরে আসে। ডায়েরির নির্দেশ অনুযায়ী সদ্য কবর দেওয়া মিতুলের দেহটা তুলে এনেছিলাম সবার অগোচরে। কয়েকদিনের কিছু আচার, চোখ খুলে চেয়েছিল আমার মিতুল, কিন্তু এই মিতুলকে তো আমি চাইনি। তাই মিতুল যদি হয় তবে ইমন কেন নয়? আমাদের সন্তানই হয়তো পারবে আমাদের জীবনে খুশি ফেরাতে। ইমনের ছোট্ট দেহটা কবর খুঁড়ে তুলে নিয়ে এলাম আমি। বাড়িতে ঢুকতেই খেয়াল করলাম সোফায় স্থির মূর্তির মতো বসে থাকা মিতুলের চোখের পাতা কেঁপে উঠল। আনন্দে আমার গাল বেয়ে অশ্রু নেমে এলো। আর তো মাত্র কয়েকদিন, তারপর আবার আমরা একসঙ্গে হাসবো, খেলবো, বেড়াতে যাব। শুধু বাকি পৃথিবী থেকে আমাকে দূরে থাকতে হবে। মিতুলের দেহে প্রাণ প্রতিষ্ঠা করতে পারলেও ওর শরীর থেকে উঠে আসা পাক মেশানো গন্ধটা আস্তে আস্তে মর্গের মানুষ পচা গন্ধে পরিণত হচ্ছে। আমার এতে অসুবিধা হয় না, কিন্তু দরজা জানালা বন্ধ করে গন্ধের বাইরে যাওয়া আটকাতে যেমন পেরেছি, তেমনি বাইরের লোকের ভিতরে আসা আটকাতে আমায় যা করতে হয় তাই করব। আমি যে মিতুলকে কথা দিয়েছি, কিন্তু মিতুল আর ইমনকে আমার কাছে ধরে রাখার জন্য আমাকে কিছু নিয়ম মেনে চলতে হয়। ডায়েরিতে বলা পদ্ধতি অনুযায়ী প্রথমেই মিতুল আর ইমনের শরীর থেকে ওদের হৃৎপিণ্ড কেটে বের করে নিতে হয়েছে আমাকে। 15-20 দিন পর পর ওদের বুকের সেই গহ্বরে বসাতে হয় জ্যান্ত মানুষের বুক থেকে তুলে আনা টাটকা হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ডের কাজ শেষ হয়ে আসার 2-1 দিন আগে থেকেই ছবির ক্লাউন নেমে আসে ছবি থেকে, আমাকে ইঙ্গিত দেয় সময় হয়ে গেছে। আমিও লেগে পড়ি মানুষ জোগাড়ের কাজে। নতুন টাটকা হৃৎপিণ্ড ওদের বুকে স্থাপিত হয়ে গেলেই ক্লাউন ফিরে যায় নিজের জায়গায়। শুধু ওর হাতের বেলুনের সংখ্যা বাড়তে থাকে পাল্টে দেওয়া হৃৎপিণ্ডের সাথে সাথে। এই তো কয়েকদিন আগেই একটা ভবঘুরেকে খাবারের সঙ্গে
ঘুমের ওষুধ খাইয়ে ধরে এনেছিলাম। তুই যে ঘরে ছিলি তার পাশের ঘরেই ওকে হাত পা বেঁধে ঘুমের ওষুধ খাইয়ে ফেলে রেখেছিলাম। তারপর কাল ওর হৃৎপিণ্ড বসিয়ে দিলাম মিতুলের বুকে। হ্যাঁ, আমার মিতুল আর আমার ইমনের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের আমি শহীদ বলি, শ্রদ্ধা করি। ওদের মৃতদেহ রেখে দিই বাড়ির পিছনের কুয়োয় মাটি চাপা দিয়ে। হ্যাঁ, কিন্তু জানিস জানিস ইমনের জন্য না এখনো হৃৎপিণ্ডের জোগাড় হয়নি। ওর এখনকার হৃৎপিণ্ডের মেয়াদ শেষ হয়ে এসেছে। গত কয়েকদিন চেষ্টা করেও পেলাম না ওর জন্য কাউকে। কেন জানি না, কদিন ধরে পুলিশ বড্ড যাতায়াত করছে এদিকে। এই মুহূর্তে একটা টাটকা হৃৎপিণ্ড না পেলে আমার ছেলেটা বাঁচবে না রে। হ্যাঁ, আমার ছেলেটা বাঁচবে না। আর ও না বাঁচলে আমি আর মিতুল কি নিয়ে থাকবো বল? তুই তুই আমার বন্ধু, তুই তো নিশ্চয়ই এটুকু করবি আমার জন্য। হ্যাঁ, কিরে কিরে, করবি না? করবি না? হ্যাঁ, মানে আমি আমি কি করতে পারি? তুই 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 কি বলতে চাইছিস? হ্যাঁ, তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না রাজু? দেখ, আমি 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 তোর কাছে হাত জোড় করছি, পায়ে ধরছি তোর। সত্যি সত্যি রাজস্বীর পা চেপে ধরে আসিফ দু হাতে। আমার এত পরিশ্রমে জল ঢেলে দিস না। ইমন না বাঁচলে মিতুলও আর বাঁচবে না। আর তোর তো এই পৃথিবীতে নিজের বলতে আমি ছাড়া কেউ নেই বল। হ্যাঁ, আমার জন্য এটুকু তো তুই করতেই পারিস। করবি তো? হ্যাঁ, করবি তো রাজু? বলতে বলতে আসিফের চোখ চকচক করে ওঠে। রাজস্বী প্রাণপণ চেষ্টা করছিল দড়ির বাঁধন থেকে নিজেকে ছাড়াবার। ছটফট করতে করতে সে বলে উঠল, তুই তুই পাগল হয়ে গেছিস আসিফ। তুই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কখনোই জিততে পারবি না। মিতুল আর ইমন মারা গেছে, ওদের শান্তিতে মাটির নিচে ঘুমোতে দে। এখন ওরা যেভাবে আছে তাকে বেঁচে থাকা বলে না, বোধহীন প্রাণহীন জীবন মৃতের মতো হেঁটে চলে বেড়ানো দেহকে আর চাই বলুক জীবিত মানুষ বলে না। আসিফ শান্তভাবে তাকিয়েছিল রাজস্বীর মুখের দিকে। রাজস্বীর মনে হলো ও বোধহয় বুঝছে রাজস্বীর কথা। রাজস্বী গলায় সহানুভূতি এনে আসিফকে বলল, তোর চিকিৎসা দরকার আসিফ। কিচ্ছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি তোকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, তুই আবার আগের মতো সুস্থ হয়ে যাবি। কিরে, যাবি তো আসিফ? হ্যাঁ, যাবি? আচমকা লাফ দিয়ে রাজস্বীর একেবারে মুখের সামনে এসে দাঁড়ালো আসিফ। হাতের তালু দিয়ে প্রচন্ড ধাক্কা মারে রাজস্বীর বুকে। রাজস্বী টাল সামলাতে না পেরে হাত পা বাঁধা অবস্থাতেই বালির বস্তার মতো পড়ে গেল মাটিতে। প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল সে। আসিফ তাকে চিৎ করে তার বুকের উপর চেপে বসল। গোঙাতে গোঙাতে কোনো মতে চোখ খুলে মুখের উপর ঝুঁকে পড়া আসিফের নিষ্ঠুর মুখটা দেখতে পেল রাজস্বী। আর তার দুই কাঁধের উপর দিয়ে তাকেই দেখছে দুটো ফ্যাকাশে রক্তশূন্য মুখ, যাদের মণিহীন চোখগুলো দেখে বোঝার উপায় নেই যে এরা কখনো প্রাণময় পৃথিবীর বাসিন্দা ছিল। দুই বিভীষিকার মাঝখানে আসিফের শক্ত চোয়ালে ধীরে ধীরে ফুটে উঠল ধূর্ত হাসি। রাজস্বী বুঝতে পারছিল আসিফকে বুঝিয়ে কোনো লাভ নেই। মানসিক বিকলনের সঙ্গে যদি যুক্ত হয় অলৌকিক শক্তির অধিকার, তবে সেই উন্মাদকে থামানোর ক্ষমতা অন্তত তার মতো সাধারণ মানুষের নেই। আসিফের হাতে উঠে এসেছে একটা ধারালো চওড়া ছুরি।
সাধারণত মাংসের দোকানে কসাইদের হাতে এই চপার জাতীয় ছুরি দেখতে পাওয়া যায়। শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল রাজস্বী। যে 2-4 মুহূর্ত এই পৃথিবীতে আছে সেগুলো প্রাণপণে অনুভব করতে চেষ্টা করছিল। একটা ঝটপটের শব্দে চোখ খুলতে খুলতেই রাজস্বী বুঝল তার বুকের উপর চেপে বসা আসিফের ওজনটা হঠাৎই সরে গেল যেন। ঘরের মধ্যে অনেকগুলো কণ্ঠস্বর, পুলিশ, বেশ কয়েকজন পুলিশ ঘরের মধ্যে। 2-3 জন পিছন থেকে চেপে ধরে আছে আসিফকে, আর কয়েকজন রাজস্বীর হাত পায়ের বাঁধন খুলে দিয়ে তাকে উঠে বসতে সাহায্য করলেন। এদের মধ্যে সাধারণ পোশাকে থাকা একজন মহিলা অফিসার তাকে জিজ্ঞেস করলেন, আপনি ঠিক আছেন তো? রাজস্বী মাথা নাড়তেই তিনি অন্য একজন অফিসারকে নির্দেশ দিলেন, অ্যাম্বুলেন্সে ফোন করুন, ওকে এক্ষুনি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আসিফ চিৎকার করছে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, ইমনকে না হলে আর বাঁচানো যাবে না। রাজু, তুই বল না এদের, তুই তো সব জানিস, প্লিজ রাজু বল না। রাজস্বী মুখ ঘুরিয়ে নিল। পুলিশ অফিসার 3 জন আসিফকে টানতে টানতে ঘর থেকে বের করে নিয়ে যাওয়ায় তার আর্তনাদ চাপা পড়ে গেল। একজন অফিসার রাজস্বীর হাতে জলের গ্লাস ধরিয়ে দিলেন। তারপর মহিলা অফিসার বললেন, নমস্কার, আমি সরিতা কাপুর ফ্রম ক্রাইম ব্রাঞ্চ। গত 1 মাস ধরে মিস্টার আসিফ আক্তারের বাড়ির উল্টো দিকের বাড়ি ভাড়া নিয়ে আমি আছি। কিছুদিন ধরে এই অঞ্চলে একের পর এক মানুষ উধাও হয়ে যাচ্ছে। বেশিরভাগই ভবঘুরে বা বস্তিবাসী নিম্নবিত্ত মানুষ। আর প্রায় প্রতিবারই লোক উধাও হওয়ার আগে আসিফ আক্তারকে দেখা গেছে বেশি রাতের দিকে ঘটনাস্থলের আশেপাশে ঘোরাঘুরি করতে। কাজেই পুলিশের প্রাইম সাসপেক্ট ছিলেন উনি, কিন্তু ওনার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা যাচ্ছিল না। যদিও পুলিশ ইচ্ছে করলে সন্দেহের ভিত্তিতে ওয়ারেন্ট বের করে ওর বাড়িতে সার্চ করতেই পারত, তবু বাই চান্স যদি কিছু পাওয়া না যেত তবে মিস্টার আখতার সতর্ক হয়ে যেতেন। সেটা আমরা চাইনি, বরং ওকে রেড হ্যান্ডেড ধরতে চেয়েছিলাম। এই 1 মাসে এ বাড়িতে কাউকে স্বেচ্ছায় আসতে দেখিনি, মানে উনি কাউকে অ্যালাউ করেননি। তাই সেদিন যখন দেখলাম উনি আপনাকে এ বাড়িতে ঢুকতে দিলেন, তখনই ঠিক করেছিলাম যেভাবেই হোক আপনার সঙ্গে কথা বলে পুলিশের পক্ষ থেকে আপনার সাহায্য প্রার্থনা করব। কিন্তু তার কোনো সুযোগ আপনি দিলেন না। 1 মিনিটের জন্যও আপনাকে বাইরে যেতে দেখিনি। তাই আপনার নিরাপত্তা নিয়েও সন্দেহ জাগছিল আমার। কাল রাতে বিকট গন্ধে আমার ঘুম ভেঙে যায়। তখনই আমার ব্যালকনি থেকে দেখতে পাই আসিফ আপনার মাথায় কিছু দিয়ে আঘাত করলেন। আপনি পড়ে যেতেই আপনাকে কাঁধে তুলে তিনি ভিতরে চলে গেলেন। আমি আর দেরি করিনি। আসিফ যে মানসিক রোগী সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। অধিকাংশ সিরিয়াল কিলারের কিলিং স্প্রিটের পিছনে কোনো বিশেষ কারণ লুকিয়ে থাকে। আসিফের স্ত্রী ও পুত্র মাস 2 আগে একটা দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকেই ওর মাথায় গোলমাল দেখা দেয় সম্ভবত। আপনাকে নিয়ে ভিতরে যাওয়ার পরেই আমি ফোর্স কল করি। আপনার নিরাপত্তা নিয়ে খুব চিন্তায় ছিলাম। অবশেষে আমরা ঠিক সময়ে এসে পৌঁছতে পেরেছি। একটু হেসে সরিতা আরো বললেন, আপনাকে আমাদের প্রয়োজন হবে সাক্ষী হিসেবে। আশা করি আপনি আমাদের নিরাশ করবেন না। আপনার রক্তমাখা কোদালটাও পাওয়া গেছে। ওটা ছাড়া আরও কিছু অস্ত্র পেয়েছি। নিশ্চয়ই অন্য ভিকটিমদের ডিএনএর স্যাম্পল মিলবে ওগুলো থেকে। এই সময় একজন কনস্টেবল এসে ভদ্রমহিলার কানে কানে কিছু বলাতে ওর ভ্রু কুঁচকে উঠল। রাজস্বী জিজ্ঞেস না করে পারল না, কি ব্যাপার ম্যাডাম? সরিতা রাজস্বীর দিকে তাকিয়ে বললেন, একটা ঘরে কিছু ব্ল্যাক ম্যাজিকের সামগ্রী পাওয়া গেছে আর 2টো খাট। পুরো ঘটনাটার পিছনে কি শুধুই আসিফের পাগলামি, নাকি কোনো তান্ত্রিকের উস্কানি রয়েছে? বিষয়টা খতিয়ে দেখতে হবে। রাজস্বী যে কথাটা সরিতাকে বলতে পারছিল না সেটা হলো তার নিজের চোখে 2 জীবনমৃত বিভীষিকাকে দেখা।
এ কথা বললে পুলিশ তাকেও পাগল মনে করবে, অথচ নিজের চোখকে সে কিভাবে অবিশ্বাস করবে? ইতিমধ্যে অ্যাম্বুলেন্স এসে গেছে। স্ট্রেচারে শুয়ে যেতে যেতে ক্লাউনের পেন্টিংটার দিকে চোখ গেল রাজস্বী। কি মনে হতে পাশে হেঁটে যাওয়া একজন পুলিশ কনস্টেবলকে জিজ্ঞেস করল রাজস্বী, এখন এই বাড়ির কি হবে? কনস্টেবল বললেন, আপাতত পুলিশ এই বাড়ি সিল করে দেবে। নিশ্চিন্ত হয়ে চোখ বুজল রাজস্বী। বাড়ির বাইরে তখন কুয়ো থেকে পচা মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। বিকট গন্ধে ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। মাস 3 পরের কথা। আসিফের ট্রায়াল চলছে এখনো। এর মধ্যে একবার রাজস্বীকে যেতে হয়েছে সাক্ষ্য দিতে। সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজে একটা খবর পড়ে বুকের ভেতরটা কেঁপে উঠল তার। দিল্লির শহরতলির এক বাড়িতে 2 দিন আগে রাতে তালা ভেঙে চুরি। বাড়িটি দিল্লি পুলিশ সিল করে দিয়েছিল কোনো এক অপরাধজনিত কেসের কারণে। বাড়ির নানা ছোটখাটো জিনিসের সঙ্গে একটি দামি বিদেশি পেন্টিংও চুরি গেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, বাড়ির ভেতরের একটি ঘরে একজন মহিলা ও একটি শিশুর কঙ্কাল মিলেছে। দিল্লি পুলিশের মতে যা বাড়ি সিল করার সময় ছিল না। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তদন্ত চলছে।